আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 26-27 ব্যাচের যারা রয়েছে এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগের, যারা কমার্সের, তাদের হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক মূলধন ও মুনাফাজুত লেনদেন। আমি কয়েক মাস আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে এমসিকিউর উপর। আজকে আমি সিকিউর উপর ক্লাসটা দিচ্ছি। আমি আজকে টুকটাক বেসিক বলবো, কিন্তু মূল বেসিক হচ্ছে আমি এমসিকিউ ক্লাসে বলে দিয়েছিলাম। তো আমি দরকার হলে ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যাতে করতে পারো। তো আজকে আমি সিকিউর জন্য বিশেষ করে এই ক্লাসটা আমি শুধু একটা সিকিউ সলভ করবো, এবং এখানের মধ্যে কত ধরনের মানে এই সিকিউতে প্রায় অনেক নিয়ম চলে আসছে। তো এই সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন, রিসেন্ট তোমাদের 2 বছর আগে। ঠিক আছে? তো আমি শুরু করি। আমি আছি তোমাদের সাথে ইমতিয়াজ শওকত সাইমন। তো আমি যদি এখন যাই, আমি প্রথম স্লাইডে মুভ করলে দেখা যাচ্ছে এখানে আমি এখানে কোয়েশ্চেনটা দিয়েছি। এই কোয়েশ্চেনটা কি বলতেছে, আগে আমরা একটা টুকটাক কিছু বেসিক রয়েছে, এগুলো সম্বন্ধে আগে একটু অবগত হই। আচ্ছা, আমরা জানি মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেনগুলো সাধারণত ব্যবসায় বছরে একবার হয়, কিংবা এমন সময় আছে যেটা বছরে একবার না হয়, বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংগঠিত হয়। তো আমরা সাধারণভাবে এটাকে বলতে গেলে বছরে একবার হয়। আর মূলধন জাতীয় লেনদেনগুলো মুনাফা জাতীয় লেনদেনগুলো বছরে বারবার হয়। এটার মধ্যে এটার পার্থক্য দেখছো। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো সাধারণত টাকা অঙ্কে ছোট হয়, আর মূলধন জাতীয়গুলো হচ্ছে সাধারণত কি হয়, টাকার অঙ্কে বড় হয়। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ব্যবসায় নিয়মিত, মানে চলমান কাজের সাথে রিলেটেড। আর মূলধন জাতীয় এগুলো হচ্ছে নিয়মিত না, এটা হচ্ছে অনিয়মিত একটা লেনদেন। সো এখান থেকে আর মূলধন জাতীয় লেনদেন সাধারণত বিশেষ করে স্থায়ী সম্পদের সাথে রিলেটেড, আর মুনাফা জাতীয় স্থায়ী সম্পদের সাথে রিলেটেড। আর হচ্ছে মুনাফা জাতীয় স্থায়ী সম্পদ আর মূলধন জাতীয় লেনদেনগুলো স্থায়ী সম্পদ হতে পারে, তারপর দায়ের সাথে রিলেটেড, মূলধনের সাথে রিলেটেড বলা যায়। আমরা দেখবো এটা নিয়ে। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো হয় শুধু দুইটা জিনিসের সাথে, এটা হচ্ছে ব্যয় এবং হচ্ছে আয় ব্যয়। তো আয় ব্যয় তো আমরা বছরে অনেকবার করি, কিন্তু এটা মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেন বলা হয়, এটা হচ্ছে বারবার করা হয় না, বিধায় এটাকে মূলধন জাতীয় লেনদেন বলে। আমি বেসিক ধারণা তোমাদের আসলে তোমরা বুঝতে পেরেছ। আজকে একটা কোয়েশ্চেন সলভ করো, যেখানে আমি মোটামুটি সব বিষয় আনার চেষ্টা করেছি। এখানে দেখো, এই কোয়েশ্চেন যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথম বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়। তো এই এখানের মধ্যে আমার মূলধন জাতীয় লেনদেনের, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ আসতে পারে, এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে চলে আসছে। তো আমরা এটা সলভ করলে আশা করি বুঝতে পারবো। সো আমরা এখন দেখি, প্রথম প্রথমে আমাদের বলেছে বলেছে যে আহ, পদ্মা ট্রেডার্সের জানুয়ারি 2022 সালের লেনদেন নির্ণয়। পদ্মা ট্রেডার্সের 2022 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নির্ণয়। জানুয়ারি মাসের এগুলো লেনদেন। এখানে আমি যদি একটা একটা করি, আমি পড়ার সাথে সাথে এগুলা মানে কোনটা কি এটাও বলে দিব, চেষ্টা করব যাতে তোমরা অঙ্ক করার সময় ঝামেলা করতে না। আমি বলতেছি, প্রথমে এখানে আছে জানুয়ারি 1 তারিখ মূলধন বিনিয়োগ আছে। দেখো, আগে আমাদের বের করতে হবে এটা কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন। মূলধন বিনিয়োগ, আচ্ছা, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি মূলধন কি প্রতিদিন বিনিয়োগ করে? না, বছরে একবার কিংবা 2 বছরে একবার কিংবা 3 বছরে একবার ব্যবসায়ের প্রয়োজনে, কিন্তু সাধারণত এগুলো নিয়মিত হয় না। সো এটাকে আমরা সেজন্য বলতে পারি এটা মূলধন জাতীয় লেনদেন। তো যখন মূলধন জাতীয় লেনদেন, যেহেতু মূলধন জাতীয় লেনদেন, এখন আমাদের বুঝতে হবে এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি নাকি মূলধন জাতীয় প্রদান নাকি মূলধন জাতীয় ব্যয়। আগে বুঝতে হবে মূলধন বিনিয়োগের ফলে কি আমার টাকাটা কি ব্যবসায় এসেছে নাকি ব্যবসাতে গিয়েছে। আসলে কি প্রাপ্তি, এখানে একটা প্রাপ্তি। আমি এরকম করে সলভ করাচ্ছি, তোমরা আর ভিন্ন নামে করা যায়। আমি মনে করি যে এটা একটু বেশি ইফেক্টিভ, মানে এখান থেকে কিছু বেসিক কনসেপ্ট নেওয়া যায়। হ্যাঁ, বিজ্ঞাপন ব্যয়, তারপর বলছে বিজ্ঞাপন ব্যয় 25,000 টাকা। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যে এখানে দেখো 5 বছরের জন্য একটা কথা উল্লেখ আছে। আমি একটু জুম করি, তোমরা আরো একটু সহজ হয়। দেখো যে এখানে বলতেছে 5 বছরের জন্য একটা কথা বলতেছে এখানে, যে 5 বছরের জন্য বিষয়টা কোথা থেকে আসছে। দেখো,
বিজ্ঞাপন ব্যয়টা হচ্ছে আমার ব্যয়। কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। তো যেহেতু ৫ বছরের জন্য বলছে, তার মানে এখানে একটা জিনিস যে আমি চলতি বছরের জন্য, চলতি বছর তাহলে ১ বছরের হিসাব করি আমরা, যেহেতু চলতি বছর ১ বছর আর ৪ বছরের বিজ্ঞাপন গুলো এখনো আমরা বুক করি নাই, অর্থাৎ বিলম্বিত, মানে এই বিজ্ঞাপনগুলো আমরা বুক করি না, অর্থাৎ অগ্রিম ব্যয় করে ফেলছি এক প্রকার। তো এগুলো তা আমরা যখন এগুলোকে আমরা বলবো বিলম্বিত বিজ্ঞাপন। এখন চলতি বছরেরটা আমরা হিসাব করব বিজ্ঞাপন ব্যয় হিসেবে, আর বাকি অগ্রিম যত বছর দেবো ওগুলো হিসাব করবো আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে। সো আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে কোথায় আসবে এটা উনি বলবো। তো আমি তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আমরা কোথায় আনি? আমরা এখানে একটা জিনিস দেখি, তো এখানে তিনটা বিষয় বলছি। বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, এটা ব্যয় হলো বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, প্রতিষ্ঠান হস্তান্তর ব্যয়, তো ব্যবসায় হস্তান্তর ব্যয় বলা যায়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। এই তিনটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে ব্যয়টা, এখানে যদি আমি ৫ দিয়ে ভাগ দিই, এটা আসে হচ্ছে ১ বছরে ৫,০০০। ১ বছর, চলতি বছরে ৫,০০০ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর ৪ বছরেরটা হচ্ছে, ৪ বছরেরটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বাকি ৪ বছরের বিজ্ঞাপনটা হবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এটা তো আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা যাব শিক্ষানবিশ সালামি। এখান থেকে একটা কনসেপ্ট আমরা খুব ক্লিয়ারলি নিব ইনশাল্লাহ। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ আমি বলি। সালামি হচ্ছে, আর একটা হচ্ছে শিক্ষানবিশ বাতা। আমি কালারটা চেঞ্জ করলে মনে হয় বেটার হবে। বাতা। এখন এখান থেকে একটা কনসেপ্ট নেওয়া যায়, কোনটা কি, কোনটা কিতা, কোনটাকে কি বলে, কোনটা আয় কোনটা ব্যয়। আসুন, শিক্ষানবিশ সালামি হচ্ছে ব্যবসার জন্য আয়, আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়। আসলে তোমরা সব বুঝতে পেরেছো কোন ধরনের আয়? মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে। তো এখন আমরা কনসেপ্টে বুঝছি, এখন আমরা প্রশ্ন চলে যাই। শিক্ষানবিশ সালামি বলছে আমাকে ১০,০০০ টাকা, যার মধ্যে গত বছরের। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যে মুনাফা জাতীয় লেনদেন হয় ১ বছরের জন্য, মূলধন জাতীয় লেনদেন ১ বছরের অধিক সময়ের জন্য হয়। সো এখান থেকে একটা জিনিস বকেয়া আছে না, গত বছরের বলছে না, তার মানে সেখানে আমার আয়, তো গত বছরের যে প্রাপ্য, এই প্রাপ্যটা যে গত বছর আমি হিসাব করবো ১ বছরের জন্য। সো এটা আমার জন্য কি হবে না, এই বছরের হিসাব আসবে না। সো আমরা এটা এখান থেকে বাদ দিয়ে যা টাকা আসে সেটা হচ্ছে ১ বছরের, মানে এই বছরের আমার কি হবে, মুনাফা জাতীয় আয় হিসেবে আমরা দেখাবো। ঠিক আছে। এই ব্যবসায় হস্তান্তর ব্যয়, এটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। উপবাড়া, উপবাড়া মানে হচ্ছে যে ভাড়া আমি পাই, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। ঋণ গ্রহণ একটা গুরুত্বপূর্ণ, ঋণ গ্রহণ হচ্ছে একটা বিষয়। ঋণ গ্রহণ হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি বোঝায়, যেহেতু ঋণের ফলে আমার ব্যবসায় টাকা আসছে, যেটা মূলধন জাতীয় প্রাপ্তি বোঝায়। যন্ত্রপাতি কয়, সেম, যন্ত্রপাতি কয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, সেম, এটাও ব্যয়। ঠিক আছে, এই দুটো ব্যয়। আবার একটা বিষয় আছে যে ওই তোমার হচ্ছে যন্ত্রপাতি অথবা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি একটা বিষয় আছে। লাভ হলে মুনাফা জাতীয়, সরি মূলধন জাতীয় আয় হয়, ক্ষতি হলে মূলধন জাতীয় ব্যয় হয়। তো আমরা এটা হিসাব করব, এটা জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকটা ম্যাথ আনার জন্য। সেম এই একটু আরেকটা টাইপের আর কি ম্যাথটা, এটা আনলে মনে হয় কনসেপ্টটা আর ক্লিয়ার হবে। আমি আপাতত এই আজকের এই ক্লাসটা নিয়ে, যেখানে যে কোশ্চেন আছে এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে। এই সেম ব্যক্তিগত তহবিল হতে বলতেছে, ব্যক্তিগত তহবিল হতে কার বাড়বে? কর্মচারীর বেতন প্রদান কত টাকা? ১০,০০০ টাকা। ব্যক্তিগত তহবিল থেকে যখন মালিক কোনো কিছু দিবে, ব্যক্তিগত জিনিসপত্র, যা কিছু ব্যবসায়ীকে দিবে সেটা হচ্ছে
মূলধন হিসেবে কাউন্ট হবে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। সো আমরা চলে যাই, আমরা প্রথমে বের করবো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে হলে আমরা এখানে একটা আগে একটু জানি কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখান থেকে হচ্ছে 20,000 টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। আমরা কিভাবে হয় সেটা বুঝছি। ব্যবসায় হস্তান্তর ব্যয়, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এন্ড দেন আর তো কিছু নাই। সো আমরা এখানে আনসারটা দেখি, আমি আগে একটু করে রাখছি, আমরা এখানে জায়গা সংকীর্ণ হবে। এখানে 20,000 টাকা, টোটাল 40,000 টাকা, ঠিক আছে। তারপর চলি আমরা প্রশ্নে যাই, তারপর আমার খতে কি বলছে দেখি। মুনাফা জাতীয় আয়, আচ্ছা স্যার মুনাফা জাতীয় আয় কোনটা, আমরা আগে একটা ভিন্ন কালার দিয়ে আমরা এটা নোট ডাউন করি, পয়েন্ট আউট করি মুনাফা জাতীয় আয় কোন। এখান থেকে মুনাফা জাতীয় আয় হবে, এটা বাদ দিতে হবে 10,000 থেকে, তো এটা তাহলে 6 নাম্বারটা মুনাফা জাতীয় আয় বলবো, এটা মুনাফা জাতীয় আয় বলবো। আর আশা করি 9, তো মুনাফা জাতীয় আয় পেয়ে গেছি। এখন মুনাফা জাতীয় ব্যয়কে আমি অন্য একটা কালার দিয়ে এখানে পয়েন্ট করতেছি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার বিজ্ঞাপনের মধ্যে 5,000 টাকাটা আসবে চলতি বছরেরটা, আর তো এরকম নাই, তার মানে তিনটা, টোটাল তিনটা। এখানে একটা কথা, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কত বলছে, ও মানে হচ্ছে আলাদা আলাদা দেখাতে হবে। যদি মোট পরিমাণ বলে তাহলে হচ্ছে দুটো কাউন্ট করে দেখাতে হবে, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছি আমি। এখানে বেতন প্রধান কি আছে, তো বেতন প্রধান নামে কোনো, হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা বিষয় আমি খেয়াল করিনি, যে বেতন প্রদানটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটার একটা জাবেদা যদি বলি, এটা হচ্ছে বেতন প্রদান হিসেবে ডেবিট, অতিরিক্ত মূলধন হিসেবে ক্রেডিট। অতিরিক্ত মূলধন হিসেবে কাউন্ট হবে, এদিকে আপনার বেতন প্রদান হিসেবে এটা মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এই তো, কিভাবে আসছে দেখছো, 2,500 টাকাটা দেখতেছে উপভাড়াটা কাউন্ট করছে এখানে, তারপর হচ্ছে 5,000 টাকাটা দিচ্ছে, তারপর হচ্ছে বেতন প্রদান। এন্ড দেন আমরা একদম শেষের দিকে চলে আসছি। শেষের দিকে হিসেব করলে আমরা এখন দেখবো মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা কোনটা, এখান থেকে আমরা যদি উপর থেকে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ প্রথমটা আমি একটু এটা একটু এরেজার দিয়ে মুছে নিই। এখানে প্রথমটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রথমটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর দেখবো আর কি কি আছে, আমরা একটু তোমরা দেখো চোখ বলাও যে কি কি আছে। এত ঋণ গ্রহণ হচ্ছে মুনাফা জাতীয়, সরি মূলধন জাতীয় প্রাপ্তি। এন্ড দেন বেতন প্রদান, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বলছে। মূলধন জাতীয় ব্যয় আর প্রদানকে সাধারণত একটা হিসাব করা হয়, এটা সাধারণত ডিফারেন্সিয়েশন করা হয় না, ঠিক আছে। তো মূলধন জাতীয় ব্যয় যদি আমরা কাউন্ট করি, যন্ত্রপাতি করে আর বিভক্ত করে, এই দুটা বাদ আর নাই। তো আমরা একটু উত্তরটা দেখে নিই। হ্যাঁ, সেম দেখছো হুবহু। তো এই অতিরিক্ত মূলধনটা এখানে কাউন্ট হয়েছে, যেহেতু এটা ব্যবসায়ী মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আসছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে ঢাকা বোর্ড 2024 প্রশ্নের মাধ্যমে আমি মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের সিকিউর যে বেসিকটা আছে, সিকিউর কিভাবে সলভ করতে হবে, এবং আম, এটা হচ্ছে সাধারণত মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনের সবচেয়ে সহজ টপিক অ্যাকাউন্টিং এর। এটার একটু বেসিকও আছে, এটা তোমরা যখন আর্থিক বিবরণী করতে যাবা তখন এটার বেসিকে লাগে। আর একটা এমসিকিউ আসে সাধারণত যে আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের লেনদেন আসে, আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন জাতীয় লেনদেনগুলো আসে। আর যদি বলি বিশদা বিবরণীতে কোন ধরনের লেনদেন আসে, মুনাফা জাতীয় লেনদেনগুলো আসে। তো এগুলা, তো এখান থেকে এমসিকিউ আমি প্রথমে যে কথাগুলো বলেছি ক্লাস শুরুতে, এখানে অনেক এমসিকিউ এখান থেকে আসতে পারে। সো তোমরা একটু ভালো করে ক্লাসটা করবা। আশা করি আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, যেটা এমসিকিউর, এখানে অনেক বেসিক নিয়ে আলোচনা করেছি। সো সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।